মানুষের জীবনে কিছু মানুষ এমনভাবে আসে যাদের আমরা কখনোই নিজের বলতে পারি না, অথচ অদ্ভুত এক মায়ায় তাদের জন্যই বুকের ভেতরের একটা জায়গা সারা জীবনের জন্য ক্ষত হয়ে থেকে যায়। আমার নাম সাথী, আর 5টা সাধারণ মেয়ের মতোই হয়তো আমার জীবনটা হতে পারত, কিন্তু বিধাতা আমার ভাগ্যে ভালোবাসার অনুভূতিটুকুই দিয়েছিল, তাকে পাওয়ার অধিকারটুকু দেয়নি। আমার পুরো শৈশব আর কৈশোর জুড়ে একজন মানুষই ছিল, আমার ফুফাতো ভাই রিফাত। রিফাত যখনই আমাদের বাড়ি আসতো, আমার একঘেয়ে চারপাশটা কেমন যেন আলোয় ভরে উঠত। ওর ছোট একটা হাসির জন্য, ওর মুখে শুধু একবার আমার নামটা শোনার জন্য আমি সারাদিন অপেক্ষা করে থাকতাম। আমি জানতাম না এটাকে ভালোবাসা বলে নাকি কোনো অন্ধ মায়া। আমি শুধু জানতাম এই মানুষটা ছাড়া আমার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না। অথচ রিফাত কখনো আমার ভেতরের এই ব্যাকুলতা টের পেতে চায়নি। রিফাত যখন আমার পাশে এসে বসত, আমার বুকের ভেতর একটা ঝড় উঠত। ইচ্ছে করত চিৎকার করে বলি, শোনো রিফাত, আমি তোমাকে অন্য সবার মতো দেখি না। আমার প্রতিটি প্রার্থনায় শুধু তোমার নাম থাকে গু। কিন্তু আমি কখনো বলতে পারিনি। একটা পরিবারে বড় হওয়ার সুবাদে ভয় হতো পাছে এই মিষ্টি সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। ওর সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোকে আমি খুব যত্নে বুনে রাখতাম। ও হয়তো অন্য দিকে তাকিয়ে চা খাচ্ছে, আর আমি দরজার আড়াল থেকে একদৃষ্টে ওকে দেখে যাচ্ছি। ওর ব্যবহৃত ছোট একটা কলম, কিংবা ওর ফেলে যাওয়া একটা ভিজে যাওয়া টিস্যু, সেগুলোকেও আমি অমূল্য সম্পদ মনে করে নিজের গোপন ড্রয়ারে লুকিয়ে রাখতাম। আমি ভাবতাম হয়তো একদিন কোনো এক অলৌকিক ভোরে রিফাত আমার চোখের ভেতরের এই শ্রাবণ মেঘ দেখতে পাবে। কিন্তু ভাগ্য বোধহয় আমার এই বোকা ভাবনাগুলো দেখে আড়ালে হাসছিল। সেদিন বিকেলে আকাশটা খুব মেঘলা ছিল। রিফাত আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কারো সাথে হাসি মুখে কথা বলছিল। আমি ওর জন্য 1 কাপ গরম চা নিয়ে ছাদে উঠেছিলাম। দূর থেকে ওর মুখের সেই অচেনা উজ্জ্বলতা দেখে আমার পা দুটো যেন মাটিতে জমে গেল। ও যার সাথে কথা বলছিল তাকে খুব আদুরে গলায় বলছিল, তুমি চিন্তা করো না, আমি আজকেই আমার বাড়িতে আমাদের সম্পর্কের কথা জানাবো। আমার হাতের চায়ের কাপটা কেঁপে উঠল। চাটুকু ছলকে আমার আঙুলে গিয়ে পড়ল, কিন্তু সেই শারীরিক আগুনের চেয়েও 1000 গুণ বেশি জ্বালা শুরু হলো আমার বুকের একদম মাঝখানটায়। আমি বুঝতে পারছিলাম না নিঃশ্বাস নেওয়াটা এত কঠিন কেন হয়ে যাচ্ছে। যে মানুষটাকে আমি জীবনের চেয়েও বেশি নিজের ভাবতাম, সে অন্য কাউকে নিজের পুরো আকাশটা দিয়ে দিয়েছে। কিছুদিন পর রিফাত সবাইকে ডেকে খুব আনন্দের সাথে বলল, সে কলেজের একটা মেয়েকে ভালোবাসে, নাম তার তানিয়া। সবাই যখন রিফাতকে ঘিরে আনন্দ করছিল, মিষ্টি খাওয়াচ্ছিল, তখন আমাকেও ভিড়ের মাঝে দাঁড়িয়ে কৃত্রিম এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে হয়েছিল। কেউ দেখেনি সেই হাসির আড়ালে আমার চোখ দুটো কিভাবে নোনা জলে ভেসে যাচ্ছিল। বুক ফেটে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, রিফাত, তুমি যার জন্য পুরো পৃথিবী সাজাচ্ছ, তার চেয়ে 1000 গুণ বেশি ভালো তো আমি তোমাকে বেসেছিলাম। তবে কেন আমাকে কোনোদিন তোমার চোখে পড়ল না? কিন্তু আমি কিছুই বলতে পারিনি। পরিবারের সম্মান আর নিজের আত্মসম্মানের দোহাই দিয়ে নীরব হয়ে গেছিলাম। কয়েক মাসের মধ্যেই রিফাতের বিয়ের দিন ঘনিয়ে এলো। পুরো বাড়ি আলোয় সেজে উঠল, সানাইয়ের সুরে চারপাশ গমগম করছিল। শুধু আমার ভেতরের পৃথিবীটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছিল। হলুদের সন্ধ্যায় যখন সবাই রিফাতের গায়ে হলুদ দিচ্ছিল, আমি আড়ালে গিয়ে নিজের হাতের মুঠো শক্ত করে চেপে ধরে কেঁদেছি। যে রিফাতকে ছুঁয়ে দেখার স্বপ্ন আমি সারা জীবন দেখেছি, আজ তাকে অন্য একজনের নামে সাজানো হচ্ছে। বিয়ের রাতে কনের পাশে দাঁড়িয়ে যখন রিফাত হাসছিল, তখন আমার মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের খাঁচাটা ধরে টেনে ছিঁড়ে ফেলছে। বিয়ের পর রিফাত তানিয়াকে নিয়ে নতুন সংসার শুরু করল। ও একদম বদলে গেল। আগের মতো আর আমাদের বাড়ি আসতো না, আর আসলেও ওর চোখ দুটো শুধু তানিয়াকেই খুঁজত। আমি তবুও অবুঝ মনের টানে মাঝে মাঝে ওকে ফোন দিতাম। ভেবেছিলাম অন্তত ভাই বোন বা বন্ধুর মতো হলেও তো একটু কথা বলা যায়। কিন্তু রিফাত ফোন ধরে খুব সংক্ষেপে বলতো, সাথী, আমি তানিয়াকে নিয়ে বাইরে আছি, পরে ফোন করো খো, অথবা গু, আমি এখন খুব ব্যস্ত, ডিস্টার্ব করো না গু। ও হয়তো জানতো না ওর এই একটা ডিস্টার্ব শব্দটা আমার হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করত। নিজেকে বড্ড সস্তা আর অপ্রয়োজনীয় মনে হতো। ধীরে ধীরে বুঝতে পারলাম, যার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই, তার কাছে পৌঁছানোর চেষ্টা করাটা কেবলই বোকামি। আজ কতগুলো বছর পেরিয়ে গেল। রিফাত এখন এক সন্তানের বাবা, নিজের সংসার নিয়ে খুব সুখে আছে। আর আমি আজও সেই পুরনো স্মৃতিগুলোর ভিড়ে একলা একটা ছায়া হয়ে বেঁচে আছি। মাঝে মাঝে রাতে যখন খুব বৃষ্টি নামে, আমি জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকি।
বুকচেরা একটা দীর্ঘশ্বাস বাতাসে মিশে যায়। আমি আজও রিফাতকে ভালোবাসি, তবে কোনো অধিকার পাওয়ার জন্য নয়। কিছু কিছু মানুষের ভালোবাসা হয়তো কোনোদিন পূর্ণতা পায় না, সেগুলো শুধু নীরব প্রার্থনায় আর ডায়েরির গোপন পাতায় বেঁচে থাকে সারা জীবন। আজও কোনো মেঘলা রাতে যখন ঝুমঝুম করে বৃষ্টি নামে, আমি আমার ঘরের একলা জানালার পাশে এসে নিঝুম হয়ে দাঁড়িয়ে থাকি। জানালার কাছে জমে থাকা এক ফোঁটা জল যখন আস্তে আস্তে নিচের দিকে গড়িয়ে পড়ে, আমার মনে হয় ওটা বোধহয় জল নয়, ওটা আমার বহু বছরের জমে থাকা অপ্রকাশিত ভালোবাসার কান্না। হাতের এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা নিঃশব্দে বাষ্প ছেড়ে হারিয়ে যায়, ঠিক যেমন করে আমার জীবন থেকে রিফাত হারিয়ে গেছে। জানেন, একা থাকার এই রাতগুলোতে স্মৃতিগুলো বড় বেশি কুরে কুরে খায়। আমার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন রিফাত প্রথমবার ওর ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে আমাদের বাড়ি এসেছিল। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম কি মায়ায়, কি গভীর ভালোবাসায় ও ওর সন্তানকে জড়িয়ে ধরে আছে। আমার বুকের ভেতরটা সেদিন আবার নতুন করে চুরমার হয়ে গিয়েছিল। ইচ্ছে করছিল ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলি, রিফাত, যে মায়ে তুমি আজকে তোমার সন্তানকে জড়িয়ে আছো, তার এক ফোঁটা মায়াও কি আমার জন্য তোমার মনে কোনোদিন জাগেনি? আমি তো জীবনের সবটুকু দিয়ে শুধু তোমার একটা মিষ্টি চাহনি চেয়েছিলাম গু, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। শুধু ঠোঁট চেপে কান্না গিলে নিয়ে একটা কৃত্রিম হাসি মুখে মেখে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। বাচ্চাটার তুলতুলে মুখে যখন রিফাতের ছায়া স্পষ্ট ভেসে উঠছিল, আমার মনে হচ্ছিল যেন আমার পুরো শূন্য জীবনটা আমাকে দেখে ভেঙচি কাটছে। মাঝে মাঝে ফ্যামিলির কোনো গেট টুগেদারে যখন সবাই একসাথে বসে গল্প করে, রিফাত যখন তানিয়ার হাত ধরে হেসে হেসে তাদের ভালোবাসার গল্প শোনায়, আমি তখন ভিড়ের একদম শেষ কোণে একটা মরা গাছের মতো দাঁড়িয়ে থাকি। সবাই যখন তাদের হাসিতে ঘর মুখরিত করে তোলে, তখন আমার মনে হয় আমার বুকের ভেতরের হাহাকারটা কি কেউ শুনতে পায় না? এত মানুষ, এত আলো, এত কোল্ড ড্রিঙ্ক আর মিষ্টির ভিড়ে আমার চারপাশটা কেন এক শ্মশানের মতো থমথমে হয়ে থাকে? ওদের সুখী জীবনের প্রতিটি মুহূর্ত আমার চোখের সামনে একটা করে ধারালো ছুরি হয়ে বিঁধে। তাও আমি সয়ে নিই, কারণ ভালো তো আমিই বেসেছিলাম, রিফাত তো কোনোদিন প্রতিশ্রুতি দেয়নি। কখনো কখনো খুব ইচ্ছে হয় মাঝরাতে রিফাতকে একটা ফোন দিয়ে বলি, শোনো রিফাত, তুমি কি জানো, তুমি যখন অন্য কারো সাথে সুখে ঘুমাচ্ছ, তখন এই শহরের অন্য একটা কোণে একটা মেয়ে প্রতিদিন রাতে নিজের বালিশ ভিজিয়ে ফেলে তোমার নামে? তুমি কি জানো, আমার প্রতিটি নতুন শাড়ি, প্রতিটি সাজগোজ, সব কিছুতেই কোনো না কোনোভাবে তোমার একটা অদৃশ্য ছায়া লুকিয়ে থাকে? কিন্তু আমার আর কোনোদিন ফোন করা হয় না। ডায়াল প্যাডে ওর নম্বরটা তুলে আঙুল দুটো থরথর করে কাঁপে, তারপর আবার কেটে দিই। কারণ আমি জানি এখন আমার একটা দীর্ঘশ্বাসও ওর সুখী সংসারে অশান্তির কারণ হতে পারে। আর যে মানুষটাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, তার সংসারে সামান্য আঁচ লাগুক, তাও তো আমি কোনোদিন চাইনি। আজ নিজেকে বড্ড ক্লান্ত মনে হয়। আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াই, নিজের মলিন চোখের নিচে কালো দাগগুলো দেখে নিজেরই মায়া হয়। মেয়েদের জীবন বোধহয় সত্যিই বড় অদ্ভুত। যে মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী এক করে ফেলা যায়, তাকেই ফ্যামিলির মায়ায়, সমাজের চাপে নিঃশব্দে অন্যের হাতে তুলে দিয়ে বেঁচে থাকার অভিনয় করতে হয়। আমি হয়তো কোনোদিন আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার হৃদয়ের যে ঘরে ভালোবাসা থাকে, সেই ঘরের চাবিটা আমি রিফাতের অজান্তেই ওর হাতে সঁপে দিয়েছিলাম। ও হয়তো সেই চাবিটা কোথাও ফেলে দিয়ে ভুলেও গেছে, কিন্তু আমি আজও সেই বন্ধ দরজার সামনে একলা পাহারা দিয়ে যাচ্ছি। হয়তো কোনোদিন আমার আয়ু ফুরিয়ে আসবে, হয়তো কোনো এক নিঃশব্দ ভোরে আমার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে যাবে। সেদিনও যদি রিফাত আমার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়, আমি জানি আমার বন্ধ হয়ে যাওয়া চোখ দুটো এক ফোঁটা জল ফেলে শেষবারের মতো ওকে বলে যাবে, রিফাত, আমি তোমাকে কোনোদিন ক্ষমা চাইতে বলবো না, কারণ তুমি তো কোনো ভুল করনি। ভুল তো ছিল আমার এই অবুঝ মনের, যে একতরফা এক মায়ে নিজের আস্ত একটা জীবন বাজি রেখে হেরে গেল। কখনো কখনো আমার খুব জানতে ইচ্ছে করে, মানুষের মন কি সত্যিই এত শক্ত হতে পারে? যে মানুষটার একটু মন খারাপ দেখলে আমি সারা রাত ছটফট করতাম, সেই মানুষটাই আজ কিভাবে আমার এত বড় হাহাকারটা টের পেয়েও না পাওয়ার ভান করে থাকে। একদিন বিকেলে আমাদের পুরনো বাড়ির ছাদের কোণে একটা বৃষ্টি ভেজা চিঠি কুড়িয়ে পেয়েছিলাম। কাগজটা ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু স্পষ্ট চেনা যাচ্ছিল রিফাতের হাতের স্পষ্ট অক্ষরগুলো। সেটা রিফাত লিখেছিল তানিয়ার উদ্দেশ্যে, তাদের সম্পর্কের শুরুর দিকের কোনো এক ভালোবাসার গল্প। চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠছিল রিফাতের ব্যাকুলতা, তানিয়াকে এক নজর দেখার তৃষ্ণা আর তাকে হারানোর প্রবল ভয়। আমি সেদিন সেই ভিজা কাগজের টুকরোটা বুকে চেপে ধরে ছাদেই হাঁটু মুড়ে বসে পড়েছিলাম। আকাশ ভেঙে তখন মুষলধারে বৃষ্টি নামছিল,
কিন্তু আমার মনের ভেতরের বৃষ্টিটা ছিল তার চেয়েও শতগুণ তীব্র। আমার মনে হয়েছিল ঈশ্বর বোধহয় পৃথিবীর সমস্ত মায়া, সমস্ত তীব্র অনুভূতি রিফাতের বুকে সাজিয়ে দিয়েছিলেন কেবল অন্য একটা মেয়ের জন্য। আর আমার ভাগ্যে লিখেছিলেন কেবল সেই মায়ার ছাইটুকু কুড়িয়ে আজীবন একা জ্বলে যাওয়ার যন্ত্রণা। আমার আর রিফাতের মাঝে তো কেবল এক হাত দূরত্ব ছিল, তবে কেন সেই দূরত্বটা পার হতে আমার আস্ত একটা জীবন লেগে যাচ্ছে? কেন ও কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল না এই চোখ দুটো কেবল ওর পথ চেয়েই অলসভাবে বসে থাকে? আজকাল ফ্যামিলির প্রতিটি অনুষ্ঠানে আমি তানিয়াকে খুব আড়াল থেকে দেখি। ও কত সহজেই রিফাতের কাঁধে হাত রেখে হাসে, কত অনায়াসে রিফাতের পকেটে হাত দিয়ে গাড়ি চালানোর চাবিটা বের করে নেয়। যে অধিকারের কথা চিন্তা করতে গেলেও আমার বুক দুরুদুরু করে উঠত, সেই অধিকার তানিয়া কত স্বাভাবিকভাবে ভোগ করছে। তখন আমার মনে হয় ভালোবাসা আসলে চেষ্টার বিষয় নয়। যাকে পাওয়ার সে কোনো চেষ্টা না করেই পেয়ে যায়, আর যাকে পাওয়ার নয় সে নিজের পুরো অস্তিত্ব বাজি রেখেও কেবল শূন্য হাতে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে মা যখন আমার বিয়ের কথা তোলে, আমার কোনো যোগ্য পাত্রের ছবি এনে সামনে ধরে, আমি নিথর হয়ে বসে থাকি। কিভাবে বুঝাব মাকে যে একটা মন তো একটাই হয়? সেই মনটা তো বহু আগেই এক নিষ্ঠুর ঝড়ে ভেঙে তছনছ হয়ে গেছে। যে ঘরে আর কোনো আলো নেই, সেই ভাঙা ঘরে নতুন করে আর কাউকে কিভাবে জায়গা দেব? কাউকে ঠকানোর পাপ আমি করতে চাই না। রিফাত আমাকে ভালোবাসেনি, সেটা ওর অপরাধ ছিল না। কিন্তু আমি অন্য কাউকে ভালো না বেসে তার সাথে জীবন বাঁধার অভিনয় করলে সেটা হবে সবচেয়ে বড় অপরাধ। তাই আমি মাকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলি, মা, আমাকে আর কারো হাতে তুলে দেওয়ার চেষ্টা করো না। আমি এই একলা জীবনেই খুব সুখে আছি গু। মা হয়তো বোঝে না এই সুখ শব্দটার পেছনে কত শত নিঝুম রাতের দীর্ঘশ্বাস আর অশ্রু গোপন করা আছে। এখন বয়স বাড়ছে, চারপাশের সবকিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে। রিফাত এখন ওর সংসার নিয়ে অনেক দূরে এক ব্যস্ত শহরে থিত হয়েছে। ওর ফোন কলের সংখ্যা এখন বছরে দু একবারে এসে ঠেকেছে। ঈদ কিংবা কোনো বিশেষ দিনে যখন ও ফোন করে বলে, সাথী ভালো আছিস, আমি তখনও আগের মতোই শুকনো গলায় বলি, হ্যাঁ রিফাত, আমি খুব ভালো আছি। ওপাশ থেকে ও নিশ্চিন্তে ফোনটা কেটে দেয়। ও কোনোদিন জানতেও পারল না ওই ভালো আছি শব্দটার আড়ালে প্রতি মুহূর্তে একটা জীবন্ত মানুষ কতটা তিলে তিলে মারা যাচ্ছে। আমার এই একতরফা ভালোবাসার গল্পে কোনো মিলনের উৎসব ছিল না, ছিল না কোনো রঙিন পরিণতি। শুধু রয়ে গেল এক বুক নীরব হাহাকার, আর মাঝরাতে একলা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছোঁয়ার মতো কিছু অম্লীন অধরা মায়া। একদিন হাসপাতাল থেকে ফেরার পথে আচমকা রিফাতের সাথে দেখা হয়ে গেল। ও একটা ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল, হাতে কিছু ওষুধ আর স্যালাইন। বহুদিন পর ওকে এতটা কাছ থেকে দেখে আমার বুকের ভেতরটা যেন থমকে দাঁড়িয়েছিল। ওর চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, চুলগুলো একটু অগোছালো। আমি খুব দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, রিফাত, তুমি এখানে? কি হয়েছে? কে অসুস্থ? ও চমকে উঠে আমার দিকে তাকাল। তারপর এক মুহূর্ত নীরব থেকে খুব মলিন একটা হাসি দিয়ে বলল, তানিয়ার খুব জ্বর, 2 দিন ধরে বিছানা থেকে উঠতে পারছে না, তাই ওষুধ নিতে এলাম। কথাটা বলেই ও আবার ব্যস্ত হয়ে পকেটে হাত দিয়ে ওয়ালেট বের করতে লাগল। কিন্তু পুরোটা সময় ওর চোখে মুখে আমি যে ব্যাকুলতা দেখেছিলাম তা ছিল এক ভীষণ চিন্তিত স্বামীর ব্যাকুলতা। যে মানুষটা সামান্য জ্বরে এতটা ছটফট করতে পারে, সেই মানুষটা কোনোদিন জানতেই পারল না যে আমার বুকের ভেতরে বছরের পর বছর ধরে কত বড় একটা দাবানো জ্বলছে। আমার ইচ্ছে করছিল ওর হাতটা ধরে এক নজর নিজের চোখে ওর মুখের ক্লান্তিটুকু দেখে নিই। ইচ্ছে করছিল বলি, একটু জিরিয়ে নাও রিফাত, আমি তানিয়ার মাথায় জলপট্টি দিয়ে আসি গু। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। আমার সেই অধিকারটুকু তো কাল্পনিক এক সীমানার ওপারে আটকে রয়েছে। আমি শুধু একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে বললাম, নিজের খেয়াল রেখো রিফাত, তানিয়াকে একটু সাবধানে রাখো গু। ও শুধু মাথা নেড়ে একটা মিষ্টি ধন্যবাদ দিয়ে দ্রুত পায়ে গাড়ির দিকে হেঁটে চলে গেল। আর আমি রাস্তার মোড়ে ধুলোবালি আর গাড়ির হর্নের ভিড়ে একলা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। বাড়ি ফিরে সেদিন ঘরে এসে আর আলো জ্বালাইনি। অন্ধকারের মধ্যে খাটের এক কোণে হাঁটু দুটো বুকের কাছে টেনে নিয়ে চুপচাপ বসেছিলাম। আয়নায় নিজের চেহারাটা দেখলে এখন আমার নিজেরই কষ্ট হয়। যে চোখে একসময় কত স্বপ্ন ছিল, সেই চোখে আজ কেবল এক অম্লীন ক্লান্তি। যে সাজগোজ, যে সুন্দর হাসির পেছনে একসময় রিফাতের একটা প্রশংসার আশা লুকানো থাকত, সেই হাসির মায়া এখন কোনো এক অতল গহ্বরে হারিয়ে গেছে। কখনো কখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবি, ঈশ্বর কেন মানুষকে এমন অনুভূতির মুখোমুখি দাঁড় করান যা পাওয়ার কোনো পথ থাকে না?
কেন একতরফা ভালোবাসা এত বিষাক্ত আর এত গভীর হয়, যা মানুষকে ভেতরে ভেতরে একদম শেষ করে দেয়, অথচ বাইরে থেকে তাকে একদম সুস্থ বলে মনে হয়? আমার ভালোবাসায় কোনো দাবি ছিল না, কোনো চাওয়া ছিল না। আমি তো শুধু দূর থেকে ওকে সুখে থাকতে দেখতে চেয়েছিলাম। কিন্তু দূর থেকে দেখার এই যন্ত্রণা যে প্রতিদিন তিলে তিলে নিজের আত্মাকে ছিঁড়ে ফেলে, তা আমি নিজের জীবন দিয়ে হার হার বুঝেছি। আজ আমি আর কারো কাছে কোনো অভিযোগ করি না। রিফাত ওর ভালোবাসার মানুষকে আগলে রাখুক, সুখে থাকুক ওর সংসারে। আর আমি আমার এই ভাঙা বুকের ক্ষতগুলোকে এক একটা অমূল্য স্মৃতি ভেবে সারা জীবন যত্ন করে আগলে রাখব। এক এক করে ঋতু বদলায়, বর্ষা কেটে শীত আসে, আর শীতের পাতাঝরা শেষে আবার বসন্ত ফেরে। চারপাশের সবকিছু বদলে যায়, কেবল বদলে যায় না আমার ঘরের জানালার ধারের ওই একলা রাতগুলো। এখনো কোনো শান্ত রাতে বাতাস বইলে আমার মনে হয় কেউ যেন খুব আস্তে করে আমার দরজায় কড়া নাড়ছে। আমি চমকে উঠে দরজা খুলে দিই, কিন্তু উপাসে কেউ থাকে না, কেবল একরাশ নিস্তব্ধতা আর কুয়াশার চাদর আমার সামনে এসে দাঁড়ায়। কয়েকদিন আগে আমাদের এক পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে ধুলোবালি জমে থাকা একটা প্লাস্টিকের বক্স পেয়েছিলাম। বাক্সটা খুলতেই বুকটা ধক করে উঠল। ওর ভেতর যত্নে রাখা ছিল রিফাতের ছোটবেলার একটা ছবি, আর ও যখন ঢাকায় ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছিল তখন ওর হাত থেকে পড়ে যাওয়া একটা কাচের ঘড়ির ভাঙা টুকরো। সেই ভাঙা ঘড়িটার কাঁটা দুটো আজও একটা নির্দিষ্ট সময়ে এসেই থমকে আটকে আছে, ঠিক যেমন করে আমার জীবনটাও রিফাতের অন্য কাউকে ভালোবাসার খবর পাওয়ার পর থেকেই এক জায়গায় থমকে গেছে। আমি সেই ঘড়ির কাচের টুকরোটা নিজের হাতের তালুতে চেপে ধরলাম। ভাঙা কাচের ধারালো অংশটা আমার চামড়া কেটে রক্ত বের করে দিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার কোনো কষ্ট হলো না। কারণ এই রক্তক্ষরণের চেয়েও হাজার গুণ বেশি ব্যথার দাগ যে আমার বুকের একদম ভেতরটায় অলক্ষ্যে জমা হয়ে আছে। যে জখমের কোনো ওষুধ হয় না, যার কোনো ব্যান্ডেজ হয় না। মাঝে মাঝে রিফাত যখন ওর বাচ্চাদের হাসি মুখের ছবি আমাদের ফ্যামিলি গ্রুপে শেয়ার করে, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি অনেকক্ষণ ধরে সেই ছবিগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি। ওর বাচ্চার ছোট ছোট আঙুলগুলো দেখলে আমার মনে পড়ে রিফাত যখন ছোট ছিল তখন ও আমার হাত ধরে মেলায় ঘুরত। তখন ওর ওই ছোট্ট হাত দুটো দিয়ে আমাকে শক্ত করে ধরে রেখে বলতো, সাথী, তুই একদম আমার পাশ থেকে সরবি না, হারিয়ে যাবি কিন্তু। আজ মনে হয় হারিয়ে তো আমি ঠিকই গেছি রিফাত। শুধু মেলায় নয়, আমি হারিয়ে গেছি তোমার পুরো পৃথিবী থেকেই। তুমি আমায় শক্ত করে ধরে রাখার কথা বলে নিজেই কত সহজে হাতটা ছেড়ে দিলে, আর অন্য কারো হাত ধরে অচেনা দেশে হারিয়ে গেলে। আমি কখনো তোমার কাছে কোনো উপহার চাইনি, কখনো চাইনি তুমি আমাকে বিশাল কোনো রাজপ্রাসাদ এনে দাও। আমি শুধু চেয়েছিলাম একটু মন খারাপের দিনে তুমি যেন অন্তত একবার আমার পাশে এসে দাঁড়িয়ে বলতে, চিন্তা করিস না সাথী, আমি তো আছি। কিন্তু মানুষ যা চায় পৃথিবী বোধহয় তার ঠিক উল্টোটা উপহার দেয়। আজ আমি অনেক দূরে এক নিঃসঙ্গ দ্বীপের মতো একা দাঁড়িয়ে আছি, যেখানে জোয়ারের জল এসে আমার পায়ের তলার মাটি কেড়ে নিয়ে যায়, আর আমি নিঃশব্দে ভেসে যাই চোখের জলের অতল সাগরে। আমি জানি এই জীবনে আর কোনোদিন তুমি আমার দিকে সেই ভালোবাসার চোখে তাকাবে না। কোনোদিন আমার লেখা মেসেজগুলোর পেছনে তোমার সেই গোপন অধীর আগ্রহ থাকবে না। তবুও যদি কোনো এক জন্মে আবার আমাদের দেখা হয়, যদি ঈশ্বর আমাকে আবার কোনো নতুন জীবন দান করেন, আমি আবারও সাথী হয়েই জন্মাতে চাই। আর ঈশ্বরকে বলবো, প্রভু, এবারও তুমি আমাকে রিফাতকেই ভালোবাসার ভাগ্য দিও, তবে এবার যেন সেই ভালোবাসার গল্পটা কেবল একতরফা না হয়ে রয়ে যায়। দিনগুলো এভাবেই চুপচাপ কেটে যাচ্ছে। নিজেকে ব্যস্ত রাখার জন্য আজকাল আমি ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করেছি। বিকেলের দিকে যখন 4-5টা ছোট ছোট বাচ্চা আমার পড়ার ঘরে এসে কলকল করে ওঠে, তখন কিছুক্ষণের জন্য হলেও ঘরের থমথমে নিস্তব্ধতাটা একটু কমে। কিন্তু বাচ্চাগুলোর নিষ্পাপ হাসির আড়ালেও যখন কোনো এক ছোট্ট মেয়ে তার কুচকানো জামা টেনে ধরে আমাকে এসে বলে, ম্যাডাম, ও আমার পেন্সিলটা কেড়ে নিয়েছে, তখন আমার ঠোঁটে এক চিলতে ফিকে হাসি ফুটে ওঠে। আমি মনে মনে ভাবি, ছোটবেলার এই অভিমানগুলো কত সহজ, কত সুন্দর। কেড়ে নেওয়া পেন্সিলটা আবার ফেরত পাওয়া যায়, কিন্তু জীবন থেকে হুট করে কেউ যদি এক বুক মায়া আর আবেগ কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, সেটা ফেরত চাওয়ার মতো কোনো পথ কি এই দুনিয়ায় আছে? গত সপ্তাহে একটা ঘটনা ঘটেছিল। মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ধুম জ্বর আর প্রেসার একদম কমে গিয়েছিল। ঘরে আমি একা, বুঝে উঠতে পারছিলাম না কি করব। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হঠাৎ কার কথা মনে হয়েছিল জানেন? সেই রিফাতের কথাই।
হাত দুটো কাঁপছিল। ফোনে রিফাতের নামটা বের করে ডায়াল করতেই 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল, না থাক, ও তো এখন অন্য শহরে, ওর নিজের সংসার আছে কি। কিন্তু মায়ের করুণ অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি। কলটা চলে গেল। 3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে খুব চেনা গম্ভীর গলার আওয়াজ এলো, হ্যাঁ সাথী, বলো। কোনো দরকার? আমি কেঁদে ফেলেছিলাম। কান্না জড়ানো গলায় শুধু বলেছিলাম, রিফাত, মায়ের জ্বর খুব বেশি, আমি একা সামলাতে পারছি না গি।